হ্যালো এভরিওয়ান, আজ আমরা আমাদের নতুন চ্যাপ্টার ওয়ার্ক পাওয়ার এনার্জি স্টার্ট করব। তো প্রথমেই বলে রাখি, ওয়ার্ক পাওয়ার এনার্জি আমরা তিনটি পার্ট করব। ফার্স্ট পার্টে আমরা ওয়ার্ক পাওয়ার পড়ব, অ্যান্ড সেকেন্ড পার্টে আমরা এনার্জি সম্পর্কে পড়ব, অ্যান্ড থার্ড পার্টে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, যেগুলো বিভিন্ন এক্সামে এসেছে, সেই রকম কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথমেই আমি কয়েকটা এক্সাম্পল দিতে চাই, যেখানে আমাদের সাধারণভাবে মনে হবে যে কার্য করা হচ্ছে, কিন্তু ফিজিক্স বলছে সেই ক্ষেত্রে কোনো কার্য করা হয়নি। এরকম কিছু এক্সাম্পল দিয়ে আমি এই চ্যাপ্টারটা স্টার্ট করতে চাই। তো এক্সাম্পল প্রথমে দেখো, মনে করো কোনো একটা বডিকে বা মনে করো একটা ওয়াল, এই ওয়ালকে একটা লোক সারাদিন বসে ঠেলছে। এই ওয়ালটার কোনো ডিসপ্লেসমেন্ট ঘটলো না। সেই ক্ষেত্রে এই লোকটির যথেষ্ট পরিমাণে এনার্জি লস হচ্ছে সারাদিন ধরে, যেহেতু অনেক ফোর্স এই লোকটি এই ওয়ালের ওপর অ্যাপ্লাই করছে। সেই অনুযায়ী এই লোকের এনার্জি লস হচ্ছে, কিন্তু আমরা সাধারণভাবে বলবো যে কার্য করছে, কিন্তু ফিজিক্স বলছে যে এই লোকটি কোনো কার্য করেনি। তার কারণ কি আমরা সেটা পড়ব। এবার দেখো এক্সাম্পল নাম্বার 2, মনে করো কোনো এক কুলি রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে একটি বক্স মাথায় করে নিয়ে রেলওয়ে প্ল্যাটফর্মের বাইরে এলো। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে কুলিটি যেহেতু রেলওয়ে প্ল্যাটফর্মের বাইরে মাথায় করে এই মাল নিয়ে এসেছে, তো সেই অনুযায়ী আমরা বলবো যে কাজ হয়েছে। কিন্তু ফিজিক্স বলছে যে এই ক্ষেত্রেও কুলিটি কোনো কার্য করেনি। তারও কারণ কি সেটা আমরা এই চ্যাপ্টারে পড়ব। তো প্রথমেই আমরা পড়ব যে ওয়ার্ক কি বা হোয়াট ইজ ওয়ার্ক, কার্য কাকে বলে। তো এখানে দেখো, হোয়েন দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, বলছে যখন কোনো একটা বস্তুর উপরে আমরা বস্তুর পার্টিকুলার কোনো পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করব এবং মুভস ইন দি ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, এবং যখন ওই পয়েন্টটি যে ডিরেকশনে আমরা ফোর্স অ্যাপ্লাই করব ঠিক সেই ডিরেকশনেই মুভমেন্ট ঘটবে, উই ক্যান সে দ্যাট ওয়ার্ক ইজ ডান। আমরা তখন বলবো যে কার্য করা হয়েছে। ভালো করে এই ডায়াগ্রামটা ফলো করো। এখানে ডেফিনেশনে যে কথাটা বলছে যে মনে করো কোনো একটা বডি, এই বডির উপরে পার্টিকুলার কোনো একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টের উপর যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, এর ফলে যদি এই বডিটির মুভমেন্ট ঘটে, বডিটি এই সেকেন্ড পজিশনে চলে আসে, এবং এই বডিটি কতটা মুভমেন্ট ঘটলো না, মনে করো 2 মিটার, এর উপরে এস সমান 2 মিটার ধরলাম, এর উপরে অ্যাপ্লাইড ফোর্স আমরা মনে করো 6 নিউটন ধরলাম। তো এখানে এই ডেফিনেশনে যে বলছে কোনো বডির উপরে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি, এর ফলে যদি ওই বডিটির কোনো একটা মুভমেন্ট ঘটে, কোনো একটা কিছু দূর এর সরণ ঘটে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে কার্য করা হয়েছে। এবার কি পরিমাণ কার্য করা হয়েছে সেইটা আমরা বার করব কিভাবে না, আমাদের একটা ফর্মুলা রয়েছে, W = F অ্যাপ্লাইড ফোর্স ইন্টু S, যে দূরত্ব সরণ ঘটলো। তো এইখানে যেহেতু আমরা ফোর্স সমান কত নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, 6 নিউটন ইন্টু 2 মিটার ডিসপ্লেসমেন্ট ঘটেছে, সেই ক্ষেত্রে এর অ্যান্সারটা হবে 12 নিউটন মিটার বা 12 জুল। বুঝতে পারলে, 12 নিউটন মিটার বা 12 জুল। এখন দেখো
এই যে রিলেশনটা, যে ইকুয়েশনটা আমরা এখান থেকে পেলাম, এই ফোর্সের ডেফিনেশন অনুযায়ী, আমরা কি দেখলাম যে কোনো একটা বডির উপরে যদি কোনো বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করি, এর ফলে যদি বডিটির মুভমেন্ট ঘটে, কোন ডিরেকশনে না, ফোর্স যেদিকে অ্যাপ্লাই করেছে ঠিক সেই ডিরেকশনে যদি মুভমেন্ট ঘটে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে কিছু কার্য করা হয়েছে। আর সেই কার্যের পরিমাণ কি না, ডব্লু মানে ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ, মানে যে ফোর্স অ্যাপ্লাই করেছে, যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছে এফ, আর যে পরিমাণে বডিটির সরণ ঘটেছে, প্রথম অবস্থা থেকে এখানে ছিল, এখান থেকে এখানে চলে এলো, কতটা সরণ ঘটেছে, এস পরিমাণ সরণ ঘটেছে, এফ ইন্টু এস। এই রিলেশন দিয়ে আমরা ওয়ার্ক ডান বার করে ফেলতে পারবো, কী পরিমাণ কার্য করা হয়েছে এই বডিটার ওপর, কী পরিমাণ কার্য করা হয়েছে যার ফলে এই বডিটির মুভমেন্ট ঘটে বা স্থান পরিবর্তন ঘটলো, সেটা কী পরিমাণ ওয়ার্ক করা হলো সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বার করব। এবার দেখো, এই ফর্মুলাটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, কেবলমাত্র যদি বডির উপর যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি, বডিটি যদি ঠিক সেই ডিরেকশনে, বডির উপর যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি, বডিটি যদি ঠিক সেই একই ডিরেকশনে মুভমেন্ট ঘটে, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি অ্যাপ্লাই করতে পারবো। আদারওয়াইজ অন্য কোনো ক্ষেত্রে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। এবার দেখো, যদি বডিটির বডির উপর যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি সেই ডিরেকশনে যদি বডির মুভমেন্ট না ঘটে, সেক্ষেত্রে আমরা তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই না করে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা আমরা একটু দেখি। দেখো, এখন মনে করো কোনো একটা বডি, সাধারণভাবে ভাববে, ঠিক আছে, মনে করো আমাদের মেঝের উপরে, ফ্লোরের উপর রাখা আছে, বডিটার উপরে আমরা অনায়াসে এরকম কেস করি বাড়িতে, আমরা এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলাম, এইভাবে আমরা উপরের দিকে টেনে ফোর্স অ্যাপ্লাই করছি, সেই ক্ষেত্রে বডির মুভমেন্ট কিন্তু ফ্লোর বা মেঝের সঙ্গে প্যারালালি ঘটলো। তো এই ক্ষেত্রে তো ফোর্স আমরা যেই ডিরেকশনে অ্যাপ্লাই করেছি, বডির মুভমেন্ট নিশ্চয়ই এই ডিরেকশনে হওয়ার কথা ছিল আগের ফর্মুলা অনুযায়ী, তবেই আমরা এই ফোর্সটা অ্যাপ্লাই করতে পারতাম, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস। কিন্তু যেহেতু বডির মুভমেন্ট ফোর্স যে ডিরেকশনে অ্যাপ্লাই করেছি সেই ডিরেকশনে ঘটছে না, এই ক্ষেত্রে আমরা তাহলে কি করব? এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে পরিমাণ ফোর্স, মনে করো এফ পরিমাণ ফোর্স আমি অ্যাপ্লাই করেছি, এই এফ পরিমাণ ফোর্সের কত ভাগ বা কত উপাংশ এই বডিটির মুভমেন্ট যেদিকে ঘটছে সেই দিকে কাজ করছে। ভালো করে কথাটা বুঝবে, আমি বলতে চাইছি যে এই যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করেছি, সেই ফোর্সটার কত ভাগ ফোর্স বা কত উপাংশ ফোর্স বডিটির যেই দিকে মুভমেন্ট ঘটছে সেই ডিরেকশনে কাজ করছে। এটা আমরা কিভাবে বার করব? এটা বার করার একটা নিয়ম রয়েছে, সেটাকে আমরা বলি রিজলুশন অফ ফোর্স, মানে ফোর্সকে আমরা উপাংশে ভাঙব। তো এখানে দেখো, আমি এই ডায়াগ্রামটাকে ভালো করে ড্র করছি। এই বডিটার উপর এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছে, বডির মুভমেন্ট ঘটলো আমাদের যে মেঝে বা ফ্লোরের সঙ্গে প্যারালালি। এবার আমি দেখছি যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি এবং যেদিকে মুভমেন্ট ঘটছে তার মধ্যে একটা অ্যাঙ্গেল রয়েছে, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। থিটা যে কোনো মান হতে পারে, 30 ডিগ্রি 45 ডিগ্রি, এখানে থিটা ধরে নিলাম। তো আমরা রিজলিউশন অফ ফোর্সটা কীভাবে বার করব? এই ফোর্সটাকে কীভাবে রিজলভ করব, কীভাবে উপাংশে ভাঙব? আমরা দেখব যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই রয়েছে এবং যে ডিরেকশনে মুভমেন্ট করেছে তার মধ্যে যে কোণ থিটা, এই থিটা যার সঙ্গে থাকবে, মানে এখানে যেহেতু যে ডিরেকশনে মুভমেন্ট করছে সেই ডিরেকশনের সঙ্গে এই অ্যাপ্লাইড ফোর্স থিটা ডিরেকশনে রয়েছে, এবার তারা কার সঙ্গে এখানে রয়েছে, থিটা কোণটা কার সঙ্গে, মানে যেটা বলতে চাইছি যে ফোর্সটা কার সঙ্গে থিটা কোণটা প্রডিউস করেছে না মুভমেন্টের সঙ্গে, মুভমেন্ট যে ডিরেকশনে ঘটছে সেই ডিরেকশনের সঙ্গে।
তো এইখানে এই মুভমেন্টের ডিরেকশনের দিকে আমরা এই এফ ফোর্সের যে উপাংশ পাবো সেটা হলো এফ কস থিটা। এফ কস থিটা, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। আর যার সঙ্গে মানে এদিকে হরাইজেন্টালি যে ডিরেকশনে ভার্টিক্যাল ডিরেকশনে যে উপাংশটা কাজ করবে সেটা হলো এফ সাইন থিটা। এফ সাইন থিটা, এটা বোঝা গেল। আমরা এখন এটা বলতে পারি যে এই ফোর্স এফ ফোর্স বডির উপর অ্যাপ্লাই করার ফলে যে পরিমাণ এফেক্ট বা যে পরিবর্তন বডিটির ঘটবে, যে পরিবর্তন বডিটির ঘটার কথা ছিল, ঠিক একই পরিমাণ ফোর্স, একই পরিমাণ এফেক্ট ঘটবে এই দুটো ফোর্সের ফলে। আমাদের এই দুটো ফোর্সের ফলে, আমাদের এই হরাইজন্টাল ভার্টিক্যাল ফোর্স আর হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই পরিমাণ যদি আমি ভার্টিক্যাল ফোর্স অ্যাপ্লাই করি, আর এই পরিমাণ যদি আমি হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক সেম পরিমাণই বডিটির এফেক্ট ঘটবে, সেম পরিমাণ বডিটিতে এফেক্ট ঘটবে। তো এইখানে দেখো, এবার আমরা এখান থেকে যদি বলি যে কোন উপাংশটা, এই উপাংশটা ভার্টিক্যাল উপাংশ না হরাইজন্টাল উপাংশ এই বডিটির মুভমেন্ট ঘটানোর জন্য দায়ী, মানে মুভমেন্ট ঘটছে কোন ফোর্সটার কারণে, ভার্টিক্যাল ফোর্সটা এফ সাইন থিটার কারণে না এফ কস থিটার কারণে। এখানে অবশ্যই যেহেতু বডিটির মুভমেন্ট এদিকে ঘটছে, তো আমরা বলবো যে এফ কস থিটার কারণে বডিটিতে মুভমেন্ট ঘটছে। আর তাহলে এফ সাইন থিটার কারণে কি হচ্ছে, এই যে এফ সাইন থিটা বডিটির যে ওয়েট নিচের দিকে কাজ করছে, আমরা ওয়েটের ভ্যালু কী জানি, ডব্লিউ ইকুয়ালস টু এম জি। হ্যাঁ, এম ইন্টু জি। এখানে এম বডিটির যে মাস, যদি 5 কিলো ওজনের যদি বডিটি হয়, 5 কেজি যদি হয়, তাহলে 5 ইন্টু জি এর ভ্যালু 10, তাহলে 50 নিউটন হয়ে যাবে। এই 50 নিউটন ফোর্সকে নিউট্রাল করার কাজে ইউজ হবে। নিউট্রাল বলতে কি, অপর ডিরেকশনে এই ফোর্স কাজ করছে আর ওয়েট নিচের দিকে কাজ করছে, তাহলে অপোজিট ডিরেকশন যেহেতু, এরা পরস্পর যদি ভ্যালুর সঙ্গে এরা পরস্পরকে নিউট্রাল করবে, আর এফ কস থিটা বডিটিকে মুভমেন্ট ঘটানোর চেষ্টা করবে। তো আমরা এখান থেকে যেটা বুঝলাম যে এই এফ কস থিটার কারণেই বডির মুভমেন্ট ঘটছে। আমাদের মেন জানতে হবে যে মুভমেন্ট কেন ঘটছে। তো এফ কস থিটার কারণে মুভমেন্ট ঘটছে। তো এইখানে আমি ফর্মুলাটা লিখতে পারি, আগে যে ফর্মুলাটা লিখেছিলাম, ডব্লিউ ইকুয়ালস টু, এটা ফ্রেশ করছি, আমরা আগে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস লিখেছিলাম। এখানটা এফটা কি, ফোর্স, কোন ডিরেকশনে ফোর্স যে ডিরেকশনে অ্যাপ্লাই হচ্ছে সেই ডিরেকশনে যে মুভমেন্ট, যদি মুভমেন্ট ঘটে সেই ক্ষেত্রে যে ফোর্স অ্যাপ্লাই করে সেই ফোর্স। আর এসটা কি না, ডিসপ্লেসমেন্ট, ফোর্স যেদিকে অ্যাপ্লাই করেছে সেই ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট। তো এখানে আমরা আমরা কোন এফের কারণে বডিতে মুভমেন্ট ঘটেছিল, এফ কস থিটার কারণে মুভমেন্ট ঘটেছিল। তো আমরা ফোর্সের জায়গায় লিখব এফ কস থিটা। ওকে, আর ডিসপ্লেসমেন্ট কী পরিমাণ ঘটেছিল, এফ কস থিটার দিকেই কী পরিমাণ ডিসপ্লেসমেন্ট ঘটেছিল, এস পরিমাণ। তো আমরা এখন আগের ফর্মুলাটাকে লিখব কনভার্ট করে এফ এস কস থিটা, এফ এস কস থিটা। ওকে, বোঝা গেল। এইটা হলো আমাদের ওয়ার্ক বার করার জেনারেলাইজড ফর্মুলা। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান বার করতে পারবো। ওকে, কিন্তু আগের ফর্মুলাটা ডব্লিউ ইকুয়ালস টু এফ এস, এটা কেবলমাত্র যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি সেই ডিরেকশনে যদি বডিটির মুভমেন্ট ঘটে সেই ক্ষেত্রে আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এখন দেখো এখানে আমরা 3টে কেসের কথা আলোচনা করেছি। 3টে কেস কী হোয়েন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর ইন সেম ডিরেকশন। যখন ফোর্স, আমরা প্রথমে যে জিনিসটা পড়েছিলাম, যখন ফোর্স, মনে করো একটা বডি, এই বডির উপর, আমি এই কথাগুলো বারবার বলছি একই কথা, কারণ একটাই, যে তোমাদের এই ভিডিওটা দেখতে দেখতেই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যায়, তোমাদের জন্য পরে আর না এটা নিয়ে ভাবতে হয়। ওকে, তো প্রথম কেসটা কি বলছে, যখন ফোর্স, যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলাম ঠিক সেই ডিরেকশনে যদি বডির মুভমেন্ট ঘটে, ভালো করে ভাববে এখানটায়। আমরা আমাদের জেনারেলাইজ ফর্মুলাটা কী শিখেছি, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা,
এই ফর্মুলাটাতে আমরা এই নিচের ভ্যালুটা পুট করব, পুট করে দেখব যে আমরা যেটা পড়েছি সেটা সত্যি কি না। আমরা পড়েছিলাম যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি সেই ডিরেকশনে যদি বডির মুভমেন্ট ঘটে, সেক্ষেত্রে আমরা পড়েছিলাম যে এফ এস কস থিটা। এবার আমরা এই জেনারেলাইজড ফর্মুলা থেকে বার করার চেষ্টা করব যে এফ এক্স কস থিটা আসছে কি না। এবার দেখো, যে ডিরেকশনে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি সেই ডিরেকশনেই যদি বডির মুভমেন্ট ঘটে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা, আমরা যে এই অ্যাঙ্গেলটা এইরকমভাবে ফোর্স অ্যাপ্লাই করার ফলে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হচ্ছিল, সেই অ্যাঙ্গেলটা এই ক্ষেত্রে কত হচ্ছে বলতে পারবে? সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা এই ক্ষেত্রে কত হচ্ছে? ফোর্স অ্যাপ্লাই করলাম, বডির মুভমেন্ট এই ডিরেকশনেই ঘটলো। তো কোথাও না কোথাও এইরকম ধরনের হচ্ছে না? ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ডিরেকশনেই বডির মুভমেন্ট ঘটলো। কখনো এরকম হচ্ছে কি, ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ডিরেকশনে বডির মুভমেন্ট ঘটলো, মানে একটা কোণ প্রডিউস হলো, এখানটায় একটা অ্যাঙ্গেল প্রডিউস হলো। কিন্তু এই ক্ষেত্রে দেখো, ফোর্স অ্যাপ্লাই করলাম এই ডিরেকশনে, আমার মুভমেন্ট ঘটলো এই ডিরেকশনে। এর মধ্যে কি কোনো কোণ হচ্ছে? এটা তো প্যারালাল। ওকে, তো এখানে যে থিটার যে ভ্যালুটা, থিটা ইকুয়ালস টু 0, থিটা ইকুয়ালস টু 0, তো আমরা জেনারেলাইজড ফর্মুলাতে এটা পুট করব। এটা পুট করে দেখব যে আমাদের ডব্লিউ ইকুয়ালস টু এফ এস আসছে কিনা। তো দেখো, ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস কস থিটা, ঠিক আছে। এবার আমরা দেখলাম এফ ফোর্স এস কস থিটার ভ্যালুটা কত লিখব? কস 0 ডিগ্রি। আমরা জানি কস জিরো সমান 1, ঠিক আছে, এখানে লেখা আছে দেখবে, কস 0 সমান 1। তাহলে এখানে কস 0 জায়গাতে আমরা 1 পুট করলাম, তাহলে 1 পুট করলে কী হবে? ডব্লিউ ইকুয়ালস টু এফ এস চলে এলো। তো আমরা দেখছি যে জেড ডিরেকশনে যদি অ্যাপ্লাইড ফোর্সের ডিরেকশন আর বডির মুভমেন্টের ডিরেকশনের মধ্যে যদি কোনো কোণ না হয়, কোণটা যদি 0 ডিগ্রি হয়, বা আমরা এটাও বলতে পারি যদি ফোর্স যে ডিরেকশনে অ্যাপ্লাই করছি সেই ডিরেকশনে, তার প্যারালাল ডিরেকশনে যদি বডির মুভমেন্ট ঘটে, সেম ডিরেকশনে প্যারালালভাবে যদি বডির মুভমেন্ট ঘটে, সেক্ষেত্রে আমাদের ওয়ার্কের পরিমাণ আসছে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস। এটা আমরা প্রথমেই পড়েছিলাম, এখন আমরা প্রুফ করেও দেখে নিলাম। জেনারেলাইজ যে ফর্মুলা সেটাতে পুট করে প্রুফ করেও দেখে নিলাম যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে কী ঘটনা ঘটছে। ওকে, নেক্সট কেস দেখো, কেস 2, হোয়েন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। যখন আমরা যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি, মনে করো বডির যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি, মনে করো এই ডিরেকশনে ফোর্স আমরা অ্যাপ্লাই করেছি, এটা যদি এম মাসের বডি হয়, এর ওয়েটটা নিচে দিকে কাজ করবে, এর ভ্যালু ডব্লু ইকুয়ালস টু এম ইন্টু জি। এম বডিটার মাস, নিচে গ্র্যাভিটেশনাল ফোর্স যে কাজ করছে তার সঙ্গে মাল্টিপল হয়ে কী হবে, এর ওয়েট বার করে ফেলবো। এই ওয়েটটাই হচ্ছে এই ক্ষেত্রে মনে করো এর ওয়েট তো নাথিং বাট এ ফোর্স, ওয়ান টাইপ অফ ফোর্স। তো আমরা মনে করছি যে এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলাম, বডিটার মুভমেন্ট যদি এই ডিরেকশনে ঘটে, সেই ক্ষেত্রে কী হবে, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? অ্যাপ্লাইড ফোর্স আর বডির মুভমেন্টের যে ডিরেকশন, এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে থিটা। এখন আমরা কি করব, আমাদের জেনারেলাইজ যে ফর্মুলা ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, এইখানটা পুট করব। এখানে থিটার ভ্যালু কত দেখলাম? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মিনস এফ এস কস 90 ভ্যালু কত? এফ এস কস 90 ভ্যালু দেখবে 0। তো এফ এস ইন্টু 0, টোটাল ভ্যালু, ফাইনাল ভ্যালু কী আসবে? 0। তো আমরা বলতে পারি যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি, বডিটির মুভমেন্ট যদি ওই অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি, বডিটির মুভমেন্ট যদি তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, সেই ক্ষেত্রে আমরা ওয়ার্কডানটা বা কার্যের পরিমাণ 0 পাচ্ছি। ওকে, এটা পুরো প্রুভ করে দেখলাম। এবার দুটো এক্সাম্পল দেখব। আমরা যে বলেছিলাম কুলির ক্ষেত্রে, ঠিক আছে, প্রথমে যে কুলির এক্সাম্পলটা দিয়েছিলাম, মনে করো একটা মাথায় বোঝা নিয়ে কুলিটি রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে এলো। এই ক্ষেত্রে কী ঘটনা ঘটছে দেখো, এক্ষেত্রে বডির যে ওয়েট, এই বডির ওয়েটটা নিচের দিকে কাজ করছে, তার ভ্যালু mg।
এর মাস যদি এম হয়, বডিটির মাস যদি এম হয়, আর কুলিটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে কোথাও না কোথাও বডির মুভমেন্ট, এই যে বডিটা রয়েছে মাথার উপরে, এই বডির মুভমেন্টটা কোথায়? সোজাসুজি হচ্ছে। আর ফোর্স অ্যাপ্লাই করছে নিচের দিকে, এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আমি বলেছিলাম যে কার্য করছে না কুলিটি, প্রথমে বলেছিলাম। এবার কেন করছে না সেটা বুঝতে পারলাম, কারণ এর যে মুভমেন্ট, এর বডিটার যে মুভমেন্ট, তার সঙ্গে এর অ্যাপ্লাইড ফোর্সটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, তাই এই ক্ষেত্রে কোনো কার্য করছে না। ওকে, নেক্সট দেখো, এখানে আর একটা এক্সাম্পল দিতে পারি। সেটা কি? আমরা মনে করো কোনো একটা বডিকে সুতোয় বেঁধে এই বডিটাকে আমরা ঘোরাবার চেষ্টা করছি, এরকম করে আমরা অনেকেই সাধারণভাবে করি। এভাবে ঘোরানোর ফলে, ওকে, এভাবে ঘোরাচ্ছি, মানে একটা হাতে, এইখানটা আমার হাতটা রয়েছে, এটা ধরে যদি ঘোরাই, এই বডিটা এরকম সার্কুলার একটা পাথ হয়ে ঘুরবে। জোরে জোরে যদি ঘোরাই আমরা, তো সেই ক্ষেত্রে দেখো এই বডিটা একটা সুতোয়, যে সুতোটা বেঁধেছি সেই সুতোটা একটা টান পড়বে। এই টানের ভ্যালুটা, এই যে টানটা পড়ছে, এই ফোর্সটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, এটাকে বলি সেন্ট্রিপিটাল ফোর্স। অবশ্যই সুতোটাকে ধরে যদি ঘোরাই, সুতোটা একটা টান থাকবে, তো সুতোর যে টানটা না থাকে তাহলে বস্তুটা ছিটকে বাইরের দিকে পালাবে। তো এই যে সেন্ট্রিপিটাল ফোর্স, এটাকে আমরা এফ বললাম। যে ফোর্সটা সুতোটার উপর পড়ছে তাকে আমরা এফ বললাম। আর বডিটার মুভমেন্ট প্রতি ডিরেকশনে দেখো, প্রতি জায়গাতে, এই ক্ষেত্রে এইখানে যখন বডিটা রয়েছে, এই বডিটার মুভমেন্ট এই ডিরেকশনে। আবার এইখানটা যখন বডিটা রয়েছে, এই বডিটার মুভমেন্ট তখন এই ডিরেকশনে। সার্কুলার পাথের ক্ষেত্রে বডির ডিরেকশন প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। কেন হয়? কারণ এই যে এটা দেখতে পাচ্ছি আমরা, এই পোর্শনে, 1 নম্বর পোর্শনে বডির মুভমেন্ট এই ডিরেকশনে, 2 নম্বর পোর্শনে বডির মুভমেন্ট এই ডিরেকশনে, 3 নম্বর পোর্শনে বডির মুভমেন্ট এই ডিরেকশনে, 4 নম্বর পোর্শনে বডির মুভমেন্ট এই ডিরেকশনে, 5 নম্বর পোর্শনে একই হবে এই ডিরেকশনে। তো আমরা দেখছি, আর টানটা বা সেন্ট্রিপিটাল ফোর্স, টানটাকে আমরা কি বলছি? যে ভেতরের দিকে টান, সেটাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলছি। এই সেন্ট্রিপিটাল ফোর্স এফ, তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেল হচ্ছে সেটা 90 ডিগ্রি। তো এখানে আমরা বলতে পারি, এই ক্ষেত্রেও বলতে পারি যে হাতে একটা সুতোয় করে বেঁধে যদি কোনো বস্তুকে ঘোরাই, সেই ক্ষেত্রেও কার্যের পরিমাণ 0 হয়। কারণ কি? বডির যে মুভমেন্ট এবং অ্যাপ্লাইড ফোর্স, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, তো দেখো নেক্সট আমরা পার্ট 3 পড়ব, কেস 3 পড়ব। এখানে দেখো, when force and displacement are in opposite direction, বলছে অ্যাপ্লাইড ফোর্স আর বডির মুভমেন্ট যদি অপোজিট ডিরেকশনে ঘটে, তখন থিটার ভ্যালু 180 ডিগ্রি হয়। থিটার ভ্যালু কী করে 180 ডিগ্রি হচ্ছে? দেখো, মনে করো এই একটা বডি, আমরা এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি, পি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই, এর ধরছেন এখানটায় পি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছি। পি এর ভ্যালু যা কিছু হতে পারেন, 90, 90 নিউটন বা 9 নিউটন, 5 নিউটন। কিন্তু এবার ফ্রিকশনের ক্ষেত্রে কি হয়? এই বডিটা আর সারফেসের মধ্যে যে ফ্রিকশন ফোর্স, এই ফ্রিকশন ফোর্সের ভ্যালু, যেদিকে ফোর্স অ্যাপ্লাই করি, এটা মনে রেখে দেবে একটু, বা আমি ফ্রিকশন রিলেটেড ভিডিও তৈরি করেছি, তোমরা সেটা দেখতেও পারো, যে বল যেদিকে আমরা অ্যাপ্লাই করি, ফোর্স যেদিকে আমরা অ্যাপ্লাই করি, তার অপোজিট ডিরেকশনে ফ্রিকশন ফোর্স জেনারেট হয়। তো এই ক্ষেত্রে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম, যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলাম, তার অপোজিট ডিরেকশনে বডির ফ্রিকশন কাজ করবে। এবার যদি বলি যে ফ্রিকশনের কারণে, এবার যেদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি, বডির মুভমেন্ট কিন্তু সেই ডিরেকশনেই ঘটবে, মানে বডির মুভমেন্টটা এই ডিরেকশনে ঘটবে। আর ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার অপোজিট ডিরেকশনে। মানে আমি যদি বলি যে ফ্রিকশন ফোর্সের কারণে, আমি এই অ্যাপ্লাইড ফোর্সের কারণে বলছি না, আমি বলছি ফ্রিকশন ফোর্সের কারণে বডিতে কী পরিমাণ ওয়ার্ক হচ্ছে, সেটা কীভাবে বার করব? এবার এই ক্ষেত্রে দেখো, ফোর্স
না সরি বডির মুভমেন্ট এই ডিরেকশনে ঘটছে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই ডিরেকশনে, তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা আমরা বলতে পারি 180 ডিগ্রি, 180 ডিগ্রি বলতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের জেনারেলাইজড ফর্মুলাতে এই ভ্যালুটা পুট করি সেক্ষেত্রে কী আসবে দেখো, আমরা জানি ডব্লু ইকুয়ালস টু এফ এস কস থিটা, জেনারেলাইজড ফর্মুলা ওয়ার্ক ডানের। এই ক্ষেত্রে আমরা এফ এস ইন্টু কস থিটা, থিটার ভ্যালু এখন 180 হয়েছে, কস 180 ভ্যালু মনে রাখবে যে -1, ঠিক আছে। আমি বলে দিই কস 0 ভ্যালু 1, কস 90 ভ্যালু 0, কস 180 ভ্যালু -1। তো এক্ষেত্রে -1 বসিয়ে দিলাম, তো আমার ফাইনাল যে ভ্যালু হলো -FS। ওকে, তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ইকুয়ালস টু কী পেলাম না FS। ওকে, এখন নেক্সট দেখো আমরা আর একটা পয়েন্ট পড়ব, ইফ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 0, যদি বডিটির উপর ফোর্স অ্যাপ্লাই করলাম তার ফলে যদি বডির কোনো ডিসপ্লেসমেন্টই না ঘটে সেক্ষেত্রে বলছে দি ওয়ার্ক ডান ইজ অলসো 0, সেক্ষেত্রে ওয়ার্ক ডানও 0 হচ্ছে। কীভাবে হচ্ছে দেখো, আমরা জেনারেলাইজ ফর্মুলাতে কী পড়েছি, ওয়ার্ক ডানের ডব্লিউ ইকুয়ালস টু FS, এফ অ্যাপ্লাইড ফোর্স ইন্টু এস ডিসপ্লেসমেন্ট অ্যান্ড কস থিটা। ওকে, তো এইখানে যদি বডিটিতে কোনো ডিসপ্লেসমেন্ট না ঘটে বা এস ইকুয়ালস টু, তার মানে তো এস ইকুয়ালস টু 0, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ার্ক ডানও তো পাবো না, ওয়ার্ক ডানও তো 0 হবে। এফ ইন্টু 0 ইন্টু কস থিটা যদি হয় তাহলে 0 যার সঙ্গে মাল্টিপল করি না কেন ফাইনাল ভ্যালু আমাদের 0ই আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, কোনো কার্য হচ্ছে না, কখন না যদি বডির কোনো ডিসপ্লেসমেন্ট না ঘটে। প্রথমেই দেখো আমি বলেছিলাম যে একটি মানুষ যদি সারাদিন বসে একটি ওয়ালকে ঠেলে এবং ওয়ালটির যদি কোনো মুভমেন্ট না ঘটে সেই ক্ষেত্রে আমরা বলবো যে ওই ব্যক্তিটি কোনো কার্য করেনি, ঠিক আছে। এটা সায়েন্সের ক্ষেত্রেই, এটা ফিজিক্স বলছে যে কোনো কার্য করছে না, কিন্তু প্র্যাকটিক্যাল কেসে আমরা যেহেতু বডিটির এনার্জি লস হচ্ছে, যেহেতু আমাদের মানুষটির এনার্জি লস হচ্ছে, তাই আমরা এটা বলতে পারি যে ওই মানুষটি কার্য করেছে, ওই মানুষটি কার্য করেছে। ওকে, নেক্সট দেখো, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই জানাবে। এবার দেখো ইউনিট অফ ওয়ার্কের ইউনিট কি, এই ওয়ার্কের ইউনিট আমরা দুভাবে মেজার করব। প্রথম ক্ষেত্রে অ্যাবসলিউট ইউনিট অফ ওয়ার্কের সাধারণ যে একক সেটা কি, সিজিএস পদ্ধতিতে আর্গ, সিজিএস সিস্টেমে আর্গ আর এসআই সিস্টেমে জুল। সিজিএস সিস্টেমে আর্গ, এই ERG, এই আর্গ ইকুয়ালস টু আমরা এটাও লিখতে পারি যে অন ডাইন ইন্টু 1 সেমি, অন ডাইন ইন্টু 1 সেমি। এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে, এটা খুব ভাইটাল যে 1 আর্গ ইকুয়ালস টু অন ডাইন ইন্টু 1 সেমি। এটা কোনখান থেকে এলো, আমরা জানি ডব্লিউ ইকুয়ালস টু FS কস থিটা। FS কস থিটা, এখানে ফোর্সের ইউনিট কী হয়, ফোর্সের ইউনিট সিজিএস সিস্টেমে ডাইন হয়, ফোর্সের ইউনিট সিজিএস সিস্টেমে ডাইন হয়। ওকে, আর এস ডিসপ্লেসমেন্টের ইউনিট আমাদের সিজিএস সিস্টেমে কী হয়, সেমি, তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার। যদি এবার আমরা বলি অন আর্গ ওয়ার্ক বলতে আমরা কি বুঝি, তখন বলবো এক ডাইন কোনো বডির উপরে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে, ওকে, অন আর্ক কার্য কাকে বলবো, তাই তো, অন আর্ক কার্য কাকে বলবো, কোনো বডির উপরে এক ডাইন ফোর্স অ্যাপ্লাই করার ফলে, কোনো বডির উপরে 1 ডাইন ফোর্স অ্যাপ্লাই করার ফলে বডিটির যদি 1 সেন্টিমিটার মুভমেন্ট ঘটে, বডিটির যদি ফোর্স যে ডিরেকশনে অ্যাপ্লাই করেছি সেই ডিরেকশনেই যদি বডিটির 1 সেন্টিমিটার মুভমেন্ট ঘটে, সেক্ষেত্রে যে পরিমাণ কার্য হবে তার মান হবে কত না 1 আর্গ। ওকে, বোঝা গেল। তো নেক্সট দেখো, নেক্সট যেটা বলছে যে এসআই সিস্টেমে ওয়ার্কের ইউনিট হলো জুল। এখানে দেখো জুল আমরা সেই একইভাবে আর্ক যেমন লিখেছি, জুল ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 নিউটন ইন্টু 1
মিটার। কারণ কি, আমরা জানি এফ ইন্টু এস ইন্টু কস থিটা। তো এফ ফোর্সের ইউনিট এসআই সিস্টেমে নিউটন, আর ডিসপ্লেসমেন্ট এর ইউনিট মিটার, নিউটন মিটার। তাহলে যদি বলি অন জুল কার্য কাকে বলে, তো আমরা সেই ক্ষেত্রে কী বলবো, যে কোনো বডির উপরে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার ফলে বডিটির যদি 1 মিটার মুভমেন্ট ঘটে, কোন ডিরেকশনে, সেম ডিরেকশনে, ফোর্স যে ডিরেকশনে অ্যাপ্লাই করেছে সেই ডিরেকশনে, তো বডিটির উপরে আমরা কী পরিমাণ কার্য করেছি, না অন জুল পরিমাণ কার্য করেছি। ওকে, এবার এইখানে আমাদের আর্গ আর জুলের মধ্যে একটা রিলেশন রয়েছে, আর্গ আর জুলের মধ্যে একটা রিলেশন আমাদের রয়েছে, সেটা আমরা একটু দেখব। আমরা আগে দেখলাম অন আর্গ, আমি অন ই লিখছি, অন আর্গ ইকুয়ালস টু কী দেখলাম, অন ডাইন ইন্টু অন সেন্টিমিটার, অন ডাইন ইন্টু 1 সেন্টিমিটার, এটা মনে রাখবে। এবার আমরা 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন পার মিটার, 1 নিউটন মিটার। তাহলে 1 নিউটনকে যদি আমরা ডাইন করি, তাহলে 1 নিউটন সমান, মনে রাখবে, 10⁵ ডাইন। ওকে, 1 নিউটন সমান 10⁵ ডাইন ইন্টু আমরা এই এসআই থেকে সিজিএসে নিয়ে এলাম, এসআই থেকে সিজিএসে কনভার্ট করলাম। 1 মিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার, 1 মিটারটাকেও আমরা এসআই সিস্টেমে কনভার্ট করবো, সিজিএস সিস্টেমে কনভার্ট করবো। 1 মিটার ইকুয়ালস টু 10⁵ সেন্টিমিটার। ওকে, তো এইখান থেকে আমাদের এইটাও 10⁵, এটা ডাইন হলো, আর 10⁵ এটা সেন্টিমিটার হলো। তো আমরা বলতে পারি যে 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর্গ, 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর্গ, এটা বোঝা গেল। তো ফ্রেশ করে একবার লিখে দিই, 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর্গ। কী করে এলো এটা, বুঝতে পারলে? এবার নেক্সট দেখো, এবার আমাদের গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক পড়বো। এটা একটু মনে রাখবে, গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক কী হয়, গ্রাম সেন্টিমিটার। সিজিএস সিস্টেমে গ্রাম সেন্টিমিটার, বা এটাকে আমরা গ্রাম ওয়েট ইন্টু সেন্টিমিটার বলি, আর এসআই সিস্টেমে কেজি মিটার বা কেজি ওয়েট পার মিটার। ঠিক আছে, এই কেজি ওয়েট পার মিটার, এটাকে আমরা জি জুল বলতে পারি। জি জুল মানে কি, আমরা জি এর ভ্যালু কত জানি, জি এর ভ্যালু আমাদের এসআই সিস্টেমে কত হয়, 9.81। তো এসআই সিস্টেমে আমাদের গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক কী হবে, 9.8 জুল বলতে পারি আমরা। আর এসআই সিস্টেমে কি বলতে পারি, যেহেতু জি আর্গ হবে, তো জি এর ভ্যালু 981 আর্গ। ওকে, তো 981 আর্গ বলতে পারি। 981 আর্গ ইকুয়ালস টু কি, 1 গ্রাম সেন্টিমিটার বা 1 গ্রাম ওয়েট সেন্টিমিটার। আর একটা কী হতে পারে এসআই সিস্টেমে, যে 9.81 জুল, 1 কেজি মিটার ইকুয়ালস টু 9.81 জুল। ওকে, নেক্সট দেখো, একটা কোশ্চেন দিয়েছে এখানে, কোনো একটা বডির উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম। সেই ক্ষেত্রে 3টে কন্ডিশন আমি এখানটা দেখিয়েছি। 3টে কন্ডিশন, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, 3টে কন্ডিশন দেখিয়েছি। এবার বলেছে যে এখানে অ্যাপ্লাইড ফোর্সের কারণে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছি বডিটিতে, সেই অ্যাপ্লাই ফোর্সের কারণে বডিটিতে কী পরিমাণ ওয়ার্ক ডান হচ্ছে, আর বডিটির ওয়েটের কারণে, এই যে এই ওয়েটের কারণে কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর বডিটির ফ্রিকশনের কারণে কী পরিমাণ ওয়ার্ক ডান হচ্ছে। ওকে, তো 3টে ক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালুটা বার করতে বলেছে। এখানটা দেখো, আমি এটা করছি। প্রথমে বলেছিল কার কারণে, এই অ্যাপ্লাইড ফোর্সের কারণে যে পরিমাণ ওয়ার্ক ডান হচ্ছে সেটা বার করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা পি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছি, পি ভ্যালু কত, 160 নিউটন। এই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করার ফলে বডিটির মুভমেন্ট কত ঘটেছে, এস ইকুয়ালস টু কত বলেছে, 5 মিটার বলেছে। তাহলে এইখানে তো আমরা জানি যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি সেই ডিরেকশনে যদি বডির মুভমেন্ট ঘটে, সেক্ষেত্রে আমরা ফর্মুলা জানি। তো এটা দেখো করেছি কি না, এফ এস কস থিটা। এখানে কস থিটার ভ্যালু 0 আসবে, কারণ একই ডিরেকশনে
যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছে সেই একই ডিরেকশনে বডির মুভমেন্ট ঘটেছে। এখান থেকে আমরা এফ এর ভ্যালু কত বসিয়েছি, আমরা বলেছি যে ফোর্স অ্যাপ্লাইয়ের কারণে ওয়ার্ক ডান কত হয়েছে, তাহলে ফোর্স অ্যাপ্লাই করেছে 160 নিউটন ইন্টু 5 মিটার সরণ ঘটেছে, তাহলে এটি কী হবে 800 নিউটন মিটার। ওকে, এটাকে আমরা জুলও বলি। এবার পার্ট সেকেন্ড পার্টে কী বলেছে, সেকেন্ড পার্টে বলেছে যে ওয়েটের কারণে বডিটার ওয়েট কত দেখলাম আমরা, বডিটার ওয়েট নিচের দিকে কাজ করছে, এই নিচের দিকে বডির ওয়েট কত কাজ করছে না এফটা কী করে, এখানে ওয়েটটা কত ছিল W=mg, তার এম বলা ছিল দেখো 10 নিউটন, 10 কেজি, আর গ্র্যাভিটেশনাল ফোর্স কত না 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 × 10 100 হলো। এই ফোর্সটা নিচের দিকে যে ওয়েটটা কাজ করে সেটাই একটা ফোর্স, সেই ফোর্স এই ওয়েট ফোর্সের কারণে কত পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে। তো এখানে বসিয়েছি 100, আমরা এফটা কত দেখলাম 100 নিউটন, আর ডিসপ্লেসমেন্ট কত ঘটেছে না 5 মিটার, আর 0 cos 0, কারণ কি cos 90, কারণ যে ডিরেকশনে ফোর্সের মুভমেন্ট ঘটেছে আর অ্যাপ্লাইড ফোর্স 90 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, তা cos 90 ভ্যালু 0, তাহলে টোটালি প্রোডাক্ট কী হবে না 0 হবে। ওকে, তো ওয়েটের কারণে বডিতে ওয়ার্ক ডানের পরিমাণ 0। এ বলেছে ফ্রিকশনের কারণে কী হবে আমরা জানি W=Fs cos θ। এবার ফ্রিকশন দেখো, যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি তার এখানে অঙ্কটাতে দেখো, যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি, ফ্রিকশন জেনারেট হয়েছে কিন্তু অপোজিট ডিরেকশনে। এই ফ্রিকশনের ভ্যালুটা, এখানে ফ্রিকশনের ভ্যালুটা, এই যে ফ্রিকশন ফোর্সের ভ্যালু 5 নিউটন বলে দিয়েছে। ওকে, তো আমরা একই ফর্মুলাতে পুট করবো W=Fs cos θ। এখানে এফ কত 5 নিউটন ফ্রিকশনাল ফোর্স, আর ডিসপ্লেসমেন্ট কত ঘটেছে না 5 মিটার, আর cos 80, কারণ কি যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে বডিটির মুভমেন্ট ঘটছে তার অপোজিট ডিরেকশনে। ওকে, মানে ফ্রিকশন ফোর্স, তো যদিও ফোর্স আমরা ভালো করে বুঝবে, ফোর্স আমরা অ্যাপ্লাই করেছি এই ডিরেকশনে, কিন্তু আমরা তো বলেনি যে ফোর্স অ্যাপ্লাইয়ের কারণে বডিতে ওয়ার্ক ডান বার করতে বলেনি। তো যে ফোর্সটা অ্যাপ্লাই করেছে সেই ফোর্সের কারণে বডিতে ওয়ার্ক ডান বার করতে বলেনি, ওয়ার্ক ডান বার করতে বলেছে ফ্রিকশন ফোর্স। এই ফ্রিকশন ফোর্স কখন আসবে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব তখনই ফ্রিকশন ফোর্স আসবে। তো এই ফ্রিকশন ফোর্সের ভ্যালু বলে দিয়েছে 5 নিউটন, সেই কারণে আমাদের ওয়ার্ক ডান হচ্ছে কি না 5 × 5 cos 80। এবার এই দুটো বডির মুভমেন্ট এইদিকে বডির মুভমেন্ট আর অ্যাপ্লাইড ফোর্স, এখানে ফ্রিকশন ফোর্স, এদের মধ্যে অ্যাঙ্গেল কত 180। তো সেই হিসেবে আমাদের অ্যান্সার হলো -25 জুল। এখানে ভালো করে দেখো -25 জুল, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো আমরা যদি বডিটিতে 25 জুল কার্য করি তবে বডিটির এই পরিমাণ মুভমেন্ট ঘটবে। ওকে, বোঝা গেল এটা? নেক্সট দেখো, একটা কোশ্চেন দিয়েছে, এ বডি ওয়াজ মুভড থ্রু এ ডিস্টেন্স অফ 15 মিটার আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ 250 নিউটন ফোর্স। 250 নিউটন ফোর্সের কারণে কোনো একটা বডিতে ডিসপ্লেসমেন্ট ঘটলো 15 মিটার। এবার বলছি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ওয়ার্ক ডান। এই ক্ষেত্রে দেখো, এখানে যেহেতু কোনো ডিরেকশনের কথা বলে দেয়নি, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে বডি যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে ঠিক সেই ডিরেকশনেই বডির মুভমেন্ট ঘটেছে। তাহলে এদের মধ্যবর্তী cos থিটার পোর্শনটা আমাদের কী আসবে না 1 চলে আসবে, কারণ কোনো অ্যাঙ্গেল নেই। cos 0 ভ্যালু কত? cos 0 ভ্যালু 1, তাহলে এটা F × S, এখানে বসিয়ে দাও W=F × S। এফের ভ্যালু কত হবে না 250 নিউটন ইন্টু S কত বলেছে 15 মিটার। ঠিক আছে, এটা মাল্টিপল করে যেটা আসবে সেটা আমাদের জুলে চলে আসবে ইউনিটটা। এটা করে নিয়ে আমাকে জানাবে কত এসছে। নেক্সট কোশ্চেন দেখো, এ বডি অফ ওয়েট 15.5 kg ওয়াজ লিফটেড টু এ হাইট অফ 4.4 মিটার। বলছে একটা বডিকে, মানে 15.5 kg ওজনের একটা বডিকে, ওয়েট মাসের একটা বডিকে যদি আমরা উপরের দিকে তুলতে চাই
তাহলে আমাদের 4.4 মিটার উপরে তুলতে হলে আমাদের কি পরিমাণ কার্য করতে হবে সেটা গ্রাম মিটার। দেখো গ্রাম মিটারটা কিসের ইউনিট বলেছিলাম আমাদের? গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স, গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক ডান। আর জুলটা কি বলেছিলাম আমরা? অ্যাবসলিউট ইউনিট অফ ওয়ার্ক ডান। এখানে দুটোভাবেই ইউনিটকে বার করতে দিয়েছে, দুটোভাবেই ওয়ার্ক ডানকে বার করতে দিয়েছে। ওকে, তো আমরা আমাদের জেনারেলাইজড যে ফর্মুলা, সেই ফর্মুলাতে পুট করব। এখানে W=Fs, এখানে F কত? অ্যাপ্লাইড ফোর্স 15.5 নিউটন, আর ডিসপ্লেসমেন্ট কত? 4.4 cos থিটা। এখানে দেখো cos থিটার ভ্যালু 0 আসবে। কারণ কি? দেখো এখানে ভালো করে একবার দেখবে, আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, মানে কোনো একটা বডি যদি শূন্য অবস্থায় থাকে তার টেন্ডেন্সি থাকবে নিচের দিকে পড়ার, তার মুভমেন্ট সবসময়ের জন্য নিচের দিকে হবার চেষ্টা করবে। কিন্তু আমরা বডিটাকে যদি ওপরের দিকে তুলতে চাই, তাহলে এই যে ওয়েট বা এই ফোর্স, এই ওয়েটও তো একটা ফোর্স, এই ওয়েট ফোর্সের কারণে বডিটার যে মুভমেন্ট নিচের দিকে ঘুরতে চাইবে তার থেকে বেশি পরিমাণ ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি, তার থেকে এই ওয়েটের থেকে বেশি পরিমাণ ফোর্স যদি অ্যাপ্লাই করি, তাহলে এই বডিটি উপরের দিকে উঠবে, আর বডিটির ডিসপ্লেসমেন্ট ডিরেকশন উপরের দিকেই হবে। বুঝতে পারলে? তাহলে বডিটিতে ওয়েটের থেকে বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে বডিটির মুভমেন্ট ঠিক উপরের দিকেই হবে বা অ্যাপ্লাইড ফোর্সের দিকেই হবে। সেই ক্ষেত্রে অ্যাপ্লাইড ফোর্স, যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাইড করছে, এই যে অ্যাপ্লাইড ফোর্স আর বডির মুভমেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে, তাই এখানে cos 0 করেছে। ওকে, তো এখানে cos 0 করে অ্যান্সারটা কত এলো না? 68.2 কেজি মিটার। এই কেজি মিটারটা কিসে এলো না? আমাদের গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্কে এলো। এবার দেখো, এবার জুলে বার করতে গেলে কী করবে? এর সঙ্গে শুধু 9.81 আমরা বলেছিলাম না যে অ্যাবসলিউট ইউনিট, ABS লিখলাম, অ্যাবসলিউট ইউনিট অফ ওয়ার্ক ইকুয়ালস টু 9.81। এটা কিন্তু আমরা SI এর ক্ষেত্রে বলছি, মনে রাখবে। CGS এর ক্ষেত্রে হলে 981 হতো, SI এর ক্ষেত্রে বলছি, ইন্টু অ্যাবসলিউট ইন্টু জেনারেল ইন্টু গ্র্যাভিটেশনাল, GRAV লিখলাম। তাহলে অ্যাবসলিউট ইউনিট বার করতে গেলে আমরা 9.81-এর সঙ্গে যে গ্র্যাভিটেশনাল ইউনিটটা রয়েছে, যে গ্র্যাভিটেশনাল যে ইউনিট ভ্যালুটা রয়েছে, সেটা মাল্টিপল করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো সেই অনুযায়ী এখানে দেখো করে এটার অ্যান্সারটা বার করেছে। ওকে, নেক্সট দেখো, পাওয়ার বলেছে। পাওয়ার কি? ঠিক আছে, বলছে পাওয়ার ক্ষমতা। পাওয়ার কাকে বলছে? পাওয়ার বাংলা হলো ক্ষমতা। রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। বলছে কার্য করার হারকে, এই হার কথাটার মানে কি? মানে টাইমের রেসপেক্টে, টাইমের সাপেক্ষে কোনো একটা কাজ করছি। মনে করো 5 নিউটন কাজ আমি করলাম কোনো একটা বডির উপরে। এই 5 নিউটন কার্যের পরিমাণ বার করার ফর্মুলা কিন্তু আমরা খুব ভালো করে শিখেছি, বারবার করে বলেছি আমি। তাহলে 5 নিউটন কোনো একটা বডির উপর কাজ করলাম, মনে করো একটা বডি, এরপর 5 নিউটন কার্য আমি করলাম। কত সময় ধরে করলাম? মনে করো 1 সেকেন্ড ধরে করলাম। 1 সেকেন্ড ধরে এই বডিটার উপরে 5 নিউটন কাজ করলাম। তাহলে আমার ওয়ার্ক ডান কত হবে? পাওয়ার কত হবে? আমি যদি বলি ওই মানুষটির পাওয়ার কত, সেটা বার করবো কী হবে না? 5 নিউটন হবে না, এটা 5 ওয়াট। ঠিক আছে, ওয়ার্ক ইউনিট ওয়াট। তাহলে 5 ওয়াট পার সেকেন্ড, 5 ওয়াট পার সেকেন্ড। এটা ভুল হয়েছে আমার, এটা ওয়াট হবে না, এটা জুল হবে। আমরা ওয়ার্কের ইউনিট কী হয়? জুল। 5 জুল পার সেকেন্ড। ওকে, তাহলে 5 জুল পার সেকেন্ডকে আমরা বলি ওয়াট। তাহলে এই লোকটির পাওয়ার কত না? 5 ওয়াট। কোন লোকটির? যে লোকটি কোনো একটা বডির উপরে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করবে 1 সেকেন্ড ধরে, তার পাওয়ারটা কত হবে না? 5 ওয়াট বা 5 জুল পার সেকেন্ড। ঠিক আছে, এখানে দেখো ইউনিট, তাহলে আমরা বলতে পারি পাওয়ার ইকুয়ালস টু কি? ওয়ার্ক ডান, কোনো বস্তুর উপরে কী পরিমাণ ওয়ার্ক ডান করলাম আর কত সময় ধরে করলাম। ঠিক আছে, কত সময় ধরে করলাম সেটাকে আমরা বলবো নাকি পাওয়ার। এবার ইউনিট অফ পাওয়ার, এর ক্ষেত্রে দুটি ইউনিট রয়েছে,
অ্যাবসলিউট ইউনিট অফ পাওয়ার কী হবে? ওয়াট। ঠিক আছে, অ্যাবসলিউট ইউনিট অফ পাওয়ার হবে ওয়াট। এই ডব্লু ওয়াট ইকুয়ালস টু জুল পার সেকেন্ড, মনে রাখবে, জুল পার সেকেন্ড। ওকে, জুল পার সেকেন্ড এখানে বলা আছে। সিজিএস ইউনিটটি কী হবে? আর্ক পার সেকেন্ড। তো এখানে ভালো করে দেখবে, এসআইতে আমরা এসআই সিস্টেমে ইউনিট অফ পাওয়ার হচ্ছে ওয়াট। এটার অ্যাকচুয়ালি ইউনিটটা হচ্ছে জুল পার সেকেন্ড, এটাকে আমরা ওয়াটও বলি। তাহলে পাওয়ারের এসআই সিস্টেম ইউনিট কি? জুল পার সেকেন্ড, তাকে আমরা ওয়াটও বলি। আর সিজিএস সিস্টেমে আমাদের পাওয়ারের ইউনিট কি? আর্ক পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড। ওকে, এবার দেখো এখানটা 1 জুল পার সেকেন্ড ইকুয়ালস টু, আমরা কি পড়েছিলাম? আমরা 1 জুল ইকুয়ালস টু এটা পড়েছিলাম 10⁻7 আর্গ। এটা আমি করে দেখিয়েছি। ওকে, তো এখানে আমি যদি বলি 1 ওয়াট ইকুয়ালস টু আমি কী বলতে পারি? 1 ওয়াট ইকুয়ালস টু আমি বলতে পারি 1 জুল পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড। ওকে, তাহলে আমি এই জুলটাকে যদি আমি ওয়াট থেকে, মানে আমি এসআই থেকে আমি সিজিএস যাচ্ছি, তাহলে 1 জুল থেকে আমি এটাকে আর্গে করলে কী হবে? 10⁻7 আর্গ পার 1 সেকেন্ড। ওকে, তা 1 ওয়াট ইকুয়ালস টু, আমরা এটাও বলতে পারি 1 ওয়াট ইকুয়ালস টু 10⁻7 আর্গ পার সেকেন্ড, 10⁻7 আর্গ পার সেকেন্ড। ওকে, এখানে দেখো করা আছে 1 ওয়াট ইকুয়ালস টু, কীভাবে এলো বুঝতে পারলে? 1 ওয়াট ইকুয়ালস টু 10⁻7 আর্গ পার সেকেন্ড। এখানে আরেকটা ইউনিট আমরা বলতে পারি 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট ইকুয়ালস টু 10⁻3 ওয়াট বা 1 মেগাওয়াট। 1 মেগাওয়াট ইকুয়ালস টু 10⁻6 ওয়াট। এটাও বলতে পারি 1 গিগাওয়াট। 1 গিগাওয়াট ইকুয়ালস টু 10⁻9 জুল পার সেকেন্ড বা 10⁻9 ওয়াট বলতে পারি। নেক্সট দেখো এখানে দেখো পাওয়ার ইজ প্র্যাকটিক্যালি মেজার ইন হর্স পাওয়ার। ঠিক আছে, আমরা সাধারণভাবে যে পাওয়ারটা মেজার করি সেটা ওয়াটে, কিলোওয়াটে মেজার করি না, এটা আমরা হর্স পাওয়ারে মেজার করি। হর্স পাওয়ার মানে কি? যে কোনো একটা সুস্থ সবল ঘোড়া, ঠিক আছে, 1 সেকেন্ডে যে পরিমাণ কার্য করবে তাকে কি বলে না? হর্স পাওয়ার। এটা মনে রাখার সুবিধার জন্য হর্স পাওয়ার। ওকে, এবার দেখো 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 735.5 ওয়াট। এটা ম্যাট্রিক্স সিস্টেমে এটা কিন্তু অনেকেই গোলমাল করে ফেলে। ঠিক আছে, আর ব্রিটিশ সিস্টেমে হলে 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট। এটা ভালো করে মনে রাখবে। ম্যাট্রিক সিস্টেমে হলে তখন 735.5, আর ব্রিটিশ সিস্টেম হলে 746 ওয়াট। ওকে, তো নেক্সট দেখো কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু, এখানে দেখো কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 3.6 × 10⁶ জুল। এটা কীভাবে এলো? এটা একটু দেখো। আমরা বলতে পারি 1 ওয়াট ইকুয়ালস টু 1 জুল পার সেকেন্ড। এটা বলতে পারি 1 ওয়াট ইকুয়ালস টু 1 জুল পার সেকেন্ড। এবার আমরা এটা বলতে পারি যে 1 জুল, ঠিক আছে, 1 জুল ইকুয়ালস টু কী বলতে পারি না? 1 ওয়াট ইন্টু সেকেন্ড। ঠিক আছে, এটা কী করলাম? এটা যেহেতু নিচে রয়েছে, পার রয়েছে, এই সেকেন্ডটা এই ওয়াটের সঙ্গে গুণ হয়ে যাবে। বুঝতে পারলে? এটা লিখতে পারি। এবার দেখো আমরা এখান থেকে এটা লিখতে পারি যে 1000 জুল ইকুয়ালস টু 1000 ওয়াট। 1000 জুল ইকুয়ালস টু উভয় দিকে 1000 গুণ করে দিলাম। তাহলে 1000 জুল ইকুয়ালস টু 1000 ওয়াট। 1000 ওয়াট মানে কি? আমরা এর আগে পড়েছিলাম 10⁻1000 মানে 10⁻3,
তাহলে 10⁻³ 10⁻³ ওয়াট ইকুয়ালস টু 1 কিলোওয়াট লিখতে পারি। 1 কিলোওয়াট ইকুয়ালস টু 10⁻³ ওয়াট হলে তাহলে 10⁻³ ওয়াট ইকুয়ালস টু 1 কিলোওয়াট লিখতে পারি। 1 kW লিখলাম ইন্টু সেকেন্ড। ওকে, এবার আমরা এখানে বলতে পারি যে 1 জুল সরি এখানে 1 কিলোওয়াট। এবার আমরা এটা বলতে পারি 1 কিলোওয়াট, এটাকে আমাদের কি করতে হবে, 1 কিলোওয়াট ইকুয়ালস টু আমরা বলতে পারি সেকেন্ড। এবার দেখো এই সেকেন্ডটাকে যদি আমরা আওয়ারে করি, সেকেন্ডটাকে আওয়ারে করলে কি হবে, 3600 দিয়ে ভাগ হয়ে যাবে। 3600 দিয়ে ভাগ হয়ে যাবে। এবার দেখো এই 3600টা আমরা যদি 1 কিলোওয়াট শুধু বার করি 1 কিলোওয়াট, তাহলে এটা 1 কিলোওয়াট সেকেন্ড ছিল। ভালো করে দেখো 1 কিলোওয়াট সেকেন্ড ছিল, এটা আওয়ারে করে দিলে 1 কিলোওয়াট আওয়ার চলে এলো, 1 কিলোওয়াট আওয়ার। এবার 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু তাহলে এই 36 এর সঙ্গে এই জুলের সঙ্গে মাল্টিপল হয়ে যাবে। মানে আমি এটা বলতে চাইছি এটা হবে ইন্টু 1000 জুল ইন্টু 36 আওয়ার, এইদিকে আওয়ারটা রয়েছে, তাহলে টোটাল কী হবে না 3.6 ইন্টু 10⁻6 জুল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু, ভালো করে দেখো 1 কিলোওয়াট 1 kWh, মানে যেটা বলছে এটা 10⁻, মানে 3.6 ইন্টু 10⁻6 জুল। এটা একটু করবে, ঠিক আছে। পাওয়ার ইজ এ স্কেলার কোয়ান্টিটি, পাওয়ার হলো কি না একটা স্কেলার কোয়ান্টিটি। আর ওয়ার্ক সেকেন্ড, ওয়ার্ক আওয়ার, কিলো ওয়ার্ক আওয়ার, এগুলো কিসের ইউনিট না এনার্জির ইউনিট। এনার্জির ইউনিট কীভাবে হচ্ছে, আমি যদি এইটা নিয়ে ভাবি ওয়ার্ক সেকেন্ড, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা ওয়ার্কটা কার ইউনিট জানি, ডব্লু ওয়ার্ক আওয়ার, ওয়ার্কের ইউনিট এইটা, ডব্লুটা ওয়ার্কের ইউনিট, আর সেকেন্ড কার ইউনিট টাইমের ইউনিট। তো ডব্লুকে ওয়ার্ককে আমরা লিখতে পারি জুল পার সেকেন্ড। আর এখানে যেহেতু সেকেন্ড মাল্টিপল রয়েছে তাহলে এখানে সেকেন্ড আবার লিখলাম, তাহলে সেকেন্ড ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধু জুল পড়ে থাকবে। জুলটা কার ইউনিট না ওয়ার্কের ইউনিট। আর ডব্লু ওয়াট, এটা ওয়াটটা কার ইউনিট না পাওয়ারের ইউনিট। ওকে, তো দেখো এখানে পরে আমি একটা কোশ্চেন দিয়েছি, ফাইন্ড দ্য ভ্যালু অফ পাওয়ারটা বার করতে বলেছে। হোয়েন এ ম্যান টেক্স 30 মিনিট টু ডু 90 নিউটন ওয়ার্ক, বলছে 30 মিনিট ধরে যদি কোনো একটা বস্তুর উপরে একটা লোক 90 নিউটন ওয়ার্ক করে, এখানটায় 90 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে, 90 নিউটন, আচ্ছা 90 নিউটন হবে না, এটা আমরা ওয়ার্কের ইউনিট কী জানি ওয়াট, ওয়ার্কের ইউনিট জানি জুল, তাহলে 90 জুল হবে এটা। ওকে, 90 ওয়াট হবে না, 90 জুল। তাহলে কোনো একটা বস্তুর উপরে 90 জুল কার্য করলে 30 মিনিট সময় ধরে যদি 90 জুল কার্য করা হয় তাহলে ওই মানুষটির পাওয়ার কত হবে, আমি আরেকবার বলে দিই, কোনো বস্তুর উপরে যদি 90 জুল কার্য করি 30 মিনিট সময় ধরে, তাহলে তার পাওয়ার কত হবে। তাহলে আমরা জানি পি ইকুয়ালস টু কি ডব্লু বাই সেকেন্ড। তাহলে এখানে ডব্লু কত বলে দিয়েছে ওয়ার্ক, এটা ডব্লু ওয়াট নয় কিন্তু ওয়ার্ক কত হবে এখানে 90 কত মিনিট সময় ধরে 30, এখানে কিন্তু সেকেন্ডে টাইমটা নেব আমরা, ঠিক আছে। মিনিটে কিন্তু আমরা কোনো সিস্টেমে আমাদের টাইমের ইউনিট মিনিট হয় না, সেকেন্ড হয়। তো 90 এটাকে 30 মিনিটটাকে সেকেন্ডে করলে 30 ইন্টু কী হবে না 60 করে দেবো, দিয়ে যে অ্যান্সারটা আসবে সেটি হবে এই লোকটির পাওয়ার। ওকে, নেক্সট একটা কোশ্চেন দিয়েছি দেখো, ইন মিনিট হাউ মাচ এনার্জি ডাজ এ 100 ওয়াট ইলেকট্রিক বাল্ব ট্রান্সফার। বলছে যে একটা ইলেকট্রিক বাল্ব যার কতক্ষণ সময় ধরে 1 মিনিটে কতটা এনার্জি ট্রান্সফার করবে। একটা 100 ওয়াটের বাল্ব
1 মিনিট সময় ধরে কতটা এনার্জি ট্রান্সফার করবে, ঠিক আছে, কতটা এনার্জি ট্রান্সফার করবে। এবার দেখো এখানে P = W × T আমরা জানি। পাওয়ার কি না জুল পার সেকেন্ড, সেটাকে আমরা বলছি ওয়াট। তো এই ওয়াট কত বলে দিয়েছে 100। তা আমি এখানে লিখতে পারি যে 100/1 জুল পার সেকেন্ড। ওয়াট মানে তো জুল পার সেকেন্ড, এটা সরি এখানটা 100 ওয়াট হবে, 100 ওয়াট। তাহলে 100 জুল পার সেকেন্ড ইকুয়ালস টু 100 ওয়াট। তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি না যে 1 সেকেন্ডে 100 জুল ওয়ার্ক ট্রান্সফার করছে, 1 সেকেন্ডে 100 জুল ওয়ার্ক ট্রান্সফার করছে। আমরা ওয়াট সমান জানি তো জুল পার সেকেন্ড, ঠিক আছে। এবার 100 ওয়াট কথাটার মানে হলো 100 ওয়াট কথাটার মানে হলো 100 জুল পার 1 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমি এটা বলতে পারি যে 1 সেকেন্ডে এ 100 জুল ওয়ার্ক ট্রান্সফার করে, 100 জুল এনার্জি ট্রান্সফার করে, ওকে। তো এখানে কি না 1 সেকেন্ডে এনার্জি ট্রান্সফার করে 100 জুল, 60 সেকেন্ডে বা 1 মিনিটে কতটা এনার্জি ট্রান্সফার করবে সেটা আমাদের ঐকিক নিয়মে বার করে দিলাম। তো দেখো ফ্রেন্ড, আজ আমরা এই তোমাতেই রাখলাম। পরের দিন আমরা এনার্জিটা করব। এনার্জিটা একটু বড়, এই জন্য ওইটাকে আমরা একটা পার্টে নিয়েছি। তো তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ো। একটু ভিডিওটা বড় হয়ে গেল, অনেক কিছু বলতে গিয়ে বড় হয়ে গেল। তোমরা ভালোভাবে দেখলে আমার মনে হয় এই জিনিসটা দ্বিতীয়বার আর পড়তে হবে না। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। আর পরের ভিডিওটিতে আমরা এনার্জি সম্পর্কে আলোচনা করব। ভালো থেকো, বাই।